নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৌটুসী বিশ্বাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনকেটিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে। আজ আমাদের সাথে যিনি আছেন সকলের পরিচিত সব্যসাচী রুদ্রগুপ্ত। সব্যসাচী, নমস্কার। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই আমি জানতে চাইব যে সব্যসাচী রুদ্রগুপ্তকে যদি তুমি নিজের একটা পরিচয় দিতে চাও, বা কোন ব্যাপারে তুমি নিজেকে সবচাইতে মনে করো যে এই কাজটা করতে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল, আমার খুব ভালো লাগে এই কাজটা। অনেকটা কাজ করো তো, তার মধ্যে প্রথম কোন কাজটা তোমার পছন্দের? ধন্যবাদ। আমি প্রথমেই এনকেটিভি বাংলা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই আলাপচারিতা অনুষ্ঠানে অংশ করে নেওয়ার জন্য। পাশাপাশি তোমাকেও আবারও নতুন বছরের আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তুমি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলে, তো এই কথাটা অ্যাকচুয়ালি ভালো লাগা যে বিষয়টা, এই বিষয়টা নানাভাবে আসে। আজকে আমি রক্তদান নিয়ে কাজ করি, তখন এই রক্তদান নিয়ে যখন একটা কারো রিকোয়ারমেন্ট আসে, কারো একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর যখন ওই মানুষটার মধ্যে যে শান্তিটা দেখি বা সে নিশ্চিন্ত হয়ে পড়ে বা সেটা কাজে লাগলো, ওই ভালো লাগা একটা। আর মঞ্চে কাজ করা বা মাঠে নেমে ইউথসদের সঙ্গে কাজ করা, সেটারও ভালো লাগা একরকম। এটা আসলে ঠিক তুমি যেটা বলছো কোনটা বেস্ট বলাটা খুব মুশকিল, কারণ সেখানে সেটা তুলনা করা যায় না। কিন্তু হ্যাঁ, আমি সবচেয়ে যে কথাটা এক কথায় আমি বলতে আমার ভালো লাগবে, যে কাজটাই করি আমি মাটির কাছাকাছি থেকে কাজ করতে ভালোবাসি, এবং মানে যাতে পাবলিক টাচটা থাকে সেভাবেই আমি কখনো এরকমটা কাজ করে এগিয়ে যেতে চাই সবাই। আমিও চাই সবাই প্রশংসা ভালোবাসি না, এটা ভুল কথা। এবং সবাই চায় যে আমি কাজ করে যাতে সাফল্য লাভ করি, কিন্তু আমার সাফল্য, আমার প্রশংসা যাতে আমাকে ওই জায়গাটাতে নিয়ে না যায়, আমাকে মানসিকভাবে, যাতে আমি যেটা মাটি, সেই মাটিকে আমি ছুঁতে না পারি, মাটিকে ছুঁয়ে থাকতে চাই। খুব সুন্দর বললে। আচ্ছা, আমি আরেকটি কথা জানতে চাই। সব্যসাচী রুদ্রগুপ্ত যদিও এই মুহূর্তে শিলচর তথা বরাক উপত্যকার অনেকেই চেনেন, জানেন, পরিচিত নাম, কিন্তু সব্যসাচী তো শিলচরের নয়। সব্যসাচীর কোথা থেকে উঠে এসছে, সব্যসাচীর ছোটবেলা একটু যদি সংক্ষেপে আমাদের দর্শক বন্ধুদের জন্য এবং আমার জন্য একটু বলো। একটু কাউন্টার করছি তোমার কথাকে। হ্যাঁ, সব্যসাচী শিলচরের নয় সেটা নয়, সব্যসাচী শিলচরের ছিল না, সেটা বলতে পারে। সেটা হতে পারে, মানে এখন শিলচরে, কিন্তু শিলচর তার অরিজিনালিটি না। আমার বর্ন এন্ড ব্রট আপ, জন্ম বড় হয়ে ওঠা ক্লাস 10 অবধি জোরহাট জেলায়। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, অনেক দর্শক বন্ধুরা, আমিও এটাই জানতাম যে রামকৃষ্ণনগর কানেকশনটা তাহলে কি করে এলো? রামকৃষ্ণনগর কানেকশনটা হলো আমার বাবার বাড়ি, যেটা আমার বাবা, ওরা সবাই করিমগঞ্জের, মূলত করিমগঞ্জ শহরের সবাই। আমার বাবা রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ বিদ্যাপীঠে দীর্ঘদিন চাকরি করতেন। আচ্ছা। তো আমার মায়ের বাড়িও রামকৃষ্ণনগর। আচ্ছা। তারপর বাবা রামকৃষ্ণনগর থেকে জোরহাট চলে গেলেন, ট্রান্সফার। হ্যাঁ, তারপর আমি ক্লাস 10 অবধি ওইখানেই পড়াশোনা করেছি। তারপর বাবা ট্রান্সফার হলেন, তারপর আমরা আবার ফিরে আসলাম রামকৃষ্ণনগরে। তারপর আমার গ্রাজুয়েশন অবধি ওইখানেই। গ্রাজুয়েশনের পরে আমার চাকরি বা পোস্ট গ্রাজুয়েশন, সেগুলো সূত্রে আবার আমি বাইরে চলে গেলাম। তো বাইরে চলে গিয়ে আমি আমার প্রফেশনালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ছিলাম, এখনো আছি। আগে এমপ্লয়ি ছিলাম, এখন এন্টারপ্রেনিউর। আচ্ছা, প্রমোশন হয়েছে, নিজের কাজ নিজে করা। হ্যাঁ, তো তারপর ওইভাবেই, তারপরে কিছুদিন আমি আগরতলাও ছিলাম। তারপরে যখন প্রমোশন ট্রান্সফার পেয়ে আমি শিলচরে আসলাম ফাইনালি 2008-এ। আচ্ছা, তারপর থেকেই। আচ্ছা, আমি আরেকটা কথা জানতে চাই, এই যে রক্তদান শিবির বা মানে ব্লাড ডোনেশনের সঙ্গে জুড়ে যাওয়া, সেটা কি হঠাৎ করেই হলো, না এটা মানে প্ল্যান ছিল যে আমি করবো এই ব্যাপারে কোনো কাজ? না, রক্তদান করেছি আগে বা রক্তদান আমরাও করি, কিন্তু এই যে একটা বিশাল বড় একটা ইউথদেরকে নিয়ে একটা চলা, এবং যখনই রক্ত চাই আমাদের, আমরা যে কোনো কেউ চট করে সব্যসাচীকে পেয়ে যাই, ব্লাডটা পেয়ে যাই, এই ব্যাপারে যে কাজ করা, সেটা কি প্ল্যান করে শুরু হলো না হঠাৎ? এই ক্রেডিটটা আমি দেব বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে। আমি আগে রক্তদান সেবাটা আমার ভালো লাগতো, আমি রেগুলার রক্তদান করতাম বা অন্যদেরকে একটু ইন্সপায়ার করতাম। তারপর 2015-তে আমি বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের
মেম্বারশিপ নিই। তারপর ধাপে ধাপে কাজ করে এগিয়ে গেছি, বর্তমানে কিছু দায়িত্বে রয়েছি বিগত কয়েক বছর থেকে। তারপরে এই যে কাজ করা, আমাদের এই বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের মাধ্যমে বিভিন্ন এনজিওস অর্গানাইজেশন ইয়াং জেনারেশনের সঙ্গে জুড়ে যাওয়া, অ্যাওয়ারনেস, বিভিন্ন ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, সব দিকে। হ্যাঁ আমরা দেখতে পাই হ্যাঁ, বাচ্চা তারপর এই জায়গাটাতে আমি সিরিয়াসলি কাজ করেছি, কারণ এই জায়গাটাতে আমার ভালো লাগা ছিল। এবং আমার কাছে সবসময় মনে হয় যে মানব সেবার যদি একটা শ্রেষ্ঠ কাজ উদাহরণ হয়ে থাকে রক্তদান। রক্তদান হ্যাঁ, একদম। এটার মতো আজকাল বিভিন্ন রকমের সেবা হয়, কোনো সেবাকে আমি কোনো সেবাকে ছোট করে দেখছি না, কিন্তু এটা ইনস্ট্যান্টলি যেভাবে হেল্প করে মানুষকে, ঠিক, এটা এবং একদম ঠিক। নিজের শরীর থেকে যারা রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসেন। আর আমরা অ্যাওয়ারনেসে আজকাল আরেকটা জিনিসও অ্যাড করেছি, রক্তদান মানে শুধু অন্যের কল্যাণের জন্য এগিয়ে আসো সেটা নয়, রক্ত দান করলে নিজেরও ভালো হয়, হ্যাঁ, নিজের শরীরটা ভালো থাকে। তো আমরা সবসময় মাইন্ডসেট আমাদের এটা যে আমি পুণ্য অর্জন করছি অন্যের জন্য ভালো কাজ করে, এটা নয়, শুধু আমার নিজেরও ভালো হচ্ছে। থাকে। রক্তদানের পাশাপাশি আমি আরেকটা জিনিস জানতে চাই, রক্তদান একদম কমপ্লিটলি একটা ব্যাপার, মঞ্চ আরেকটা ব্যাপার, বলা আরেকটা ব্যাপার। তোমার এসো বলি একটা সংগঠন আছে যেখানে তোমরা কথা বলা নিয়ে কাজ করো, অনেক অনুষ্ঠান করো, বাইরে থেকে অনেকে আসেন যারা কবিতা বলেন বা কথা নিয়ে তোমাদের কাজ, এটা কি করে এলো? এসো বলির যাত্রা শুরু 2019, আর সেটা তোমারও জানা রয়েছে। হ্যাঁ, জানা আছে। আমি আগে থেকে ভাবতাম, আমার এটা প্রথম মাথায় আসলো আমি যখন কিছু কিছু ট্যালেন্ট হান্ট বা ওই যে বিউটি কন্টেস্ট এ ধরনের প্রোগ্রাম বা আরও কিছু সিম্পোজিয়াম প্রোগ্রামে আমি থেকেছি, জাজমেন্টেও থেকেছি, স্কোরিংয়ে থেকেছি, নিজে অর্গানাইজ করেছি। একটা জিনিস আমি ফিল করলাম যে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো ডান্সার, খুব ভালো অ্যাক্টার, খুব ভালো প্লেয়ার, খুব ভালো স্টুডেন্ট, তো আমি দেখি এরা সবাই নিজেদের এত এক্সপার্টাইজ রয়েছে, এত এক্সেলেন্স রয়েছে, মাইক্রোফোনটা হাতে দেওয়ার পরে ওরা চুপসে যায়। এবং ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে সব মা বাবাই চান আমার ছেলে মেয়ে ভালো কমিউনিকেশন স্কিল নিয়ে এগিয়ে যাক, ভালো কথা বলুক, কিন্তু ওই প্রচেষ্টাটা কিন্তু কেউ করে না সচরাচর। সবাই নাচ শিখুক, গান শিখুক, ভালো পড়াশোনা করুক, ভালো একজন মাস্টার রেখে দেই, কিন্তু ভালো কথা বলুক, এই প্রচেষ্টাটা কেউ নেয় না। ঠিক, একদম। আমি এই জায়গায় তোমার সাথে একমত। আমি একটা কথা বলতে চাই, নাচ গান, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলো শেখার যে প্রবণতা, বা আমরা যারা গার্জিয়ান আছি বা আমরা যখন শিখেছি আছে, কবিতা, কথা, নাটক, এগুলো আমরা ভাবি যে এগুলো তো এমনি হয়ে যায়, এগুলো তো শিখতে হয় না। সেই জায়গা থেকে তোমার এই ভাবনাটা শুরু হলো। পাশাপাশি আমি ফিল করলাম যে আমরা ছোটবেলায় বা আমরা স্কুল কলেজ লাইফে যেভাবে চুটিয়ে ডিবেট করতাম, এক্সটেম্পোর স্পিচ করতাম, কুইজ করতাম, এই যে সিম্পোজিয়ামগুলো আজকে ডিজিটাল এফেক্টে এগুলো হারিয়ে যাচ্ছে। সবাই পড়ে স্ক্রল করে ওইখানেই লিখছে, যে কোনো তার কিন্তু নিজের মধ্যে ভাষা রয়েছে, সেটা চাপা, সে লিখছে, কিন্তু মাইক্রোফোনের সামনে সেই বলাটা হচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এসো বলি শুরু করলাম, এবং আমরা সারা বছর জুড়ে, তুমিও দেখো অনেক অনুষ্ঠানে গেছো, স্টুডেন্টস বা ইউথসরা যাতে চর্চাটা যাতে থাকে, কেউ খুব ভালো এক্সপার্টাইজ হয়ে না বলো, কিন্তু চর্চা করতে 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 তার সেই নার্ভাসনেসটা যাতে কেটে যায়, তো আমরা চেষ্টা করছি এটুকুই। আর আরও একটা তোমরা নতুন শুরু করেছো, যেটা দর্শকদেরও জানা খুব প্রয়োজন, তারাও জানতে চাইবেন, হ্যালো মাইক্রোফোন। হ্যালো মাইক্রোফোন আমরা এই অঞ্চলে আগে দেখিনি। আমরা কবিতা শুনেছি বা নাটক দেখেছি বা ডিবেট দেখেছি, কিন্তু হ্যালো মাইক্রোফোনটা একটু যদি দর্শকদের বলো, হ্যালো মাইক্রোফোন ব্যাপারটা কি? আমাদের 12 জানুয়ারি আমাদের এসো বলির প্রতিষ্ঠা দিবস। আমরা স্বামীজির জন্মদিন। হ্যাঁ, স্বামীজিকে আমরা ওই সন্ন্যাসী বা সমাজ সংস্কারক ওই হিসেবে নেই, তিনি আমাদের ভারতবর্ষকে তিনি মাথা উঁচু করেছিলেন চিকাগোতে, ওনাকে মানে বিশ্বের একজন শ্রেষ্ঠ বক্তা হিসেবে, মানে ভীষণ ভালো বক্তা, ওই আইকনিক হিসেবে আমরা রেখে আমরা ওই দিন আমরা যাত্রা শুরু করেছিলাম। তো 12 জানুয়ারি আমাদের এবারের আমাদের প্রতিষ্ঠা দিবস, মানে অষ্টম প্রতিষ্ঠা দিবস, 7ম বর্ষপূর্তি, ইয়ারলং একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। এই 11 আগামী বছর অব্দি 2027 এটা ক্লোজ আপাতত, আবার হয়তো কন্টিনিউ করব। নামটা হলো হ্যালো মাইক্রোফোন। এখানে স্টুডেন্টস বা ইউথসদের জন্য কথা শিল্পর উপরে, সিম্পোজিয়ামের উপরে ওয়ার্কশপ আমরা করব। আমরা মঞ্চ হোক,
স্কুল কলেজের ক্ষেত্র হোক, স্ট্রিট হোক, আমরা সেখানে ইউথস আর স্টুডেন্টসদেরকে এই মাইক্রোফোন দিয়ে আমরা ওদেরকে আরও বেশি যাতে ওরা বলতে পারে, ওদের প্র্যাকটিসটা যাতে হয়, এটা আমরা করব। 11 জানুয়ারি আমাদের এই হ্যালো মাইক্রোফোন যে অনুষ্ঠান, সেটার লঞ্চ, মানে সেদিন সূচনা হবে। হ্যাঁ, আর ছোট্ট করে সিম্বলিক হিসাবে একটা ইউথসদের মধ্যে একটা কন্টেস্টও থাকবে, আর আরও কিছু ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে। আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আমাদের ইদানিংকালের জনপ্রিয় আবৃত্তি শিল্পী তথা ভালো কথা শিল্পী এবং বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সঞ্চালিকা মুনমুন মুখার্জি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মুনমুন আগেও এসেছেন, শিলচরে অনুষ্ঠান করে গেছেন, এবারও আসছেন। এটা খুব ভালো। আমরা তাতে করে যারা কথা ভালোবাসে, কবিতা ভালোবাসে, তারা দেখেও শিখবে। হ্যাঁ, তুমি যেরকম ভালো বলো, তুমি খুব ভালো লেখো, কবিতা লেখো। যদিও সেই কবিতাগুলো খুব বড় বড় না হলেও ছোট ছোট কবিতা আমরা প্রায়ই দেখি। কবিতা লেখার ইন্সপিরেশন কোথা থেকে এলো? ছোটবেলা থেকেই স্টুডেন্ট লাইফ থেকেই লিখতে ভালো লাগতো, লিখতাম। তো এই লিখেই কিন্তু আমার আমি তুমি যেগুলো বললে এর পাশাপাশি আমি আরও কিছু অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত রয়েছি। এটা আমার প্রশ্ন আছে, আরও কিছু না? সব্যসাচী যাকে আপনারা দেখছেন, সে একটা দুটো নয়, অনেকগুলো অর্গানাইজেশনের, তারপর সবগুলোতে একদম মানে বড় বড় পোস্ট নিয়ে বসে আছে। মানে আমার এটা একটা প্রশ্ন, আমার নয়, সেটা অনেকেই প্রশ্ন করেন, সব্যসাচী এতগুলো অর্গানাইজেশনকে একসাথে কি করে চালায়? এবং যে সব্যসাচীকে আমি বা আমার মতো অনেকেই খুব কাছের থেকে চেনেন, তারা জানেন যে সব্যসাচীকে খুব রেগে যেতে বা খুব বাজে টাং ইউজ করতে বা খুব হাইপার হয়ে যেতে আমরা দেখি না। তো এত টেম্পারমেন্ট ধরে রাখা, এতগুলো অর্গানাইজেশনকে একসাথে নিয়ে চলা কি করে? এটা আমাকে বাস্তবিক ক্ষেত্রেও আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকে এই প্রশ্নটা করে। আমার কাছে মনে হয়, আমি কাজ করে আমার কাছে মনে হয় আমি একটাতে কাজ করছি, একটা অভিজ্ঞতা অর্জন করছি, আবার দ্বিতীয়টাতে কাজ করে তার অভিজ্ঞতা অর্জন করি। এই অভিজ্ঞতায় সবটা ইজি হয়ে যায়। যত বেশি অভিজ্ঞতা বাড়ে তত বেশি হ্যাঁ, সহজ হয়ে যায়। আমার কাছে মনে হয় মানে কাজ করতে চাইলে সেটা করা যায়। হ্যাঁ, অবশ্যই একটা লিমিট থাকে, কিন্তু এখন অবধি আমার কাছে যা এসছে দায়িত্ব মানে করে যাচ্ছি আর কি। আচ্ছা, আমরা এখানে দর্শকদের জন্য বা আমি নিজে, আমরাও শুনতে চাই ছোট্ট 4 লাইনের একটা নিজের লেখা কোনো কবিতা, যেটা আমরা দর্শকরাও যারা শোনেননি এখনো, সব্যসাচীর কবিতা লেখার দিকটা আপনারা হয়তো অনেকেই এখনো শোনেননি। আমি চাইবো সব্যসাচী ছোট্ট একটি কবিতা যদি দর্শকদের জন্য বলে। আসলে আগে কথাটা শেষ করিনি। ছোটবেলা থেকে যথেষ্ট লিখতাম, ডায়েরি লিখতাম প্রচুর, মানে নানা জায়গায় পাবলিশও হয়েছে। ওই লেখালেখির দিক দিয়ে আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সঙ্গেও আমার সংযোগটা হয়েছিল আর কি। কিন্তু ইদানিংকালে এই নানা সংগঠনের দায়িত্ব বা এই রক্তদান আন্দোলন, নিজেরও প্রফেশনাল অনেক কিছু আছে, লেখাটা কম হয় আর কি। আগের মতো ভেতরে আছে, অনুভব আছে, অনুভব ছাড়া তো লেখা হয় না। যাই হোক, ছোট্ট করে 4 লাইনেই বলছি। হ্যাঁ, এটা আমার অনেক আগের লেখা, কলেজ লাইফের। সুন্দর দেখেছি আকাশে বাতাসে, সুন্দর দেখেছি নির্মল ঝর্ণার স্রোতে, সুন্দর শুনেছি নবজাতকের হাসি কান্নায়, তবু বুকে হাত রেখে বলি, তুমি সুন্দর বলে তোমায় ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তাই তুমি সুন্দর। আরে বাহ, দারুণ দারুণ। আমি দর্শকদের মধ্যে যারা নতুন প্রজন্মের যারা আছেন, যারা ইয়াংস্টার্স যারা আছেন, তাদেরকে ব্লাড ডোনেশন নিয়ে কি বলতে চাও? মানে আমরা এরকম দেখি যে ব্লাড নিজের বাড়িতে দরকার, সে অন্য জায়গায় যাচ্ছে ব্লাড নিতে, কিন্তু নিজে ডোনার হতে চাইছে না। তো সেই ব্যাপারে কি বলতে চাও নতুন জেনারেশনকে? দেখো, এখানে আমি একটা জিনিস বলবো, আমার কাছে মনে হয় একদম ইয়াং জেনারেশন যারা আর কি, কচি কাচারা স্টুডেন্টস, এদেরকে এনকারেজ করা, এদেরকে মোটিভেট করা খুব সহজ। আচ্ছা, আরেকটু বয়স বেশি যাদের, তাদেরকে মোটিভেট করা কঠিন। আমাদের যে মাইন্ডসেটটা রয়েছে, এই মাইন্ডসেট যদি আমরা জেগে ঘুমাই, উঠতে না চাই, সেটা সম্ভব না। কিন্তু এই ফিলিংসগুলোকে ঢুকাতে হবে। আজ একটা ছেলে, নিজের বাবা নিজের মা আইসিইউতে রয়েছে, সে নিজে হৃষ্টপুষ্ট, সে নিজে ব্লাড ডোনেট করছে না, সে চাইছে আরেক বাবার ছেলেকে খুঁজছে তার বাবাকে ব্লাড দেওয়ার জন্য। তো এই জায়গাতে ওর ইমোশনকে টাচ করে বোঝাতে হবে যে তুমি তোমার বাবার বৃদ্ধ হওয়ার পর বাবার খাওয়া পড়া ওষুধপত্র যদি অ্যারেঞ্জ করো, তাহলে ব্লাড ইজ দ্য বেস্ট মেডিসিন
এটা তুমি কেন দেবে না তোমার শরীর থেকে? আর তুমি তো তোমার বাবা মারই একটা ভ্রান্ত ধারণা আছে সবার মধ্যে যে আমি যদি ব্লাড দিই আমার শরীরটা খারাপ করবে। হুম। আর একটা কথা আমি বলতে চাই, তুমি যেহেতু বলছো ইয়াং জেনারেশনের কথা, আমি মানে হ্যাটস অফ টু ইয়াং জেনারেশন। আজকে আমার কাছে আমাদের লিস্টে প্রায় 60-70 জন ইয়াং ট্যালেন্টস রয়েছেন যারা অন্যান্য দিকেও কাজ করছে, গান, নাচ, অভিনয় কাজ করছে, কিন্তু 85 ডেজ, 87 ডেজ বা 90 ডেজ হওয়ার পরে আমার কাছে ফোন আসবে, দাদা আমার 90 ডেজ হয়ে গেছে, কবে ব্লাড ডোনেট করবো? এই যে জায়গাটা, আমার কাছে মনে হয় জীবনে পুরস্কার, অ্যাওয়ার্ডস এগুলো বড় কথা না। এরকম 50 জন যুবক যুবতী, মেয়েরাও সমানভাবে, মেয়েদের একটু হিমোগ্লোবিনের কারণে একটু পিছিয়ে যায় ওরা, কিন্তু এদের এনকারেজমেন্ট লেভেলটা এত হাই। আর আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশনকে সঠিক পথে, সঠিক ট্রেকে যদি আমরা চালাতে পারি, আমার সারা দেশ নিয়ে ভেবে আমি কি করব, আমার যে নিজস্ব সারাউন্ডিংটা, এখানে যদি আমি 50 জন যুবক যুবতী, 100 জন যুবক যুবতীকে আমি রাইট ট্র্যাক দেখাতে পারি, সংস্কৃতির ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, তাহলেই তো দেশ সেবা হচ্ছে। হ্যাঁ, বলাই তো আছে চ্যারিটি বিগিনস এট হোম। তুমি কাজ যেটা শুরু করো, আমি পলিটিক্যাল পার্টিতে জয়েন করে এমএলএ হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়েই করতে হবে এরকম না, আমাদের হাতে যথেষ্ট সুযোগ রয়েছে। এবং আমার কাছে এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগার অভিজ্ঞতা, যে ইয়াং জেনারেশনকে আমরা সঠিকভাবে যদি মোটিভেট করি, তারা সঠিকভাবে খুব ভালো কাজ করতে হবে শুধু তাদেরকে। আচ্ছা, এই যে ধারণাটা, সেটা সম্পর্কে একটু যদি দর্শকদের বলো যে আমি যদি ব্লাড ডোনেট করি তাহলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে, এই যে একটা ভ্রান্ত ধারণা, সেটা সম্পর্কে একটু অনেকেরই আছে সেটা। কিন্তু আমি আমার খুব কাছের লোকদেরকেও দেখি যে ব্লাডের জন্য ছুটছে কিন্তু ডোনার হতে চাইছে না, ভয় পাচ্ছে যে না ব্লাড দিলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে। দেখো, এখানে কথা হচ্ছে আমাদের কিছু মানে ক্রাইটেরিয়া আছে ব্লাড ডোনেট করতে গেলে। আমি যদি বলি আমি ব্লাড ডোনেট করবো, বা তুমি যদি বলো ব্লাড ডোনেট করবে, আর তোমার যদি সেই এলিজিবিলিটি যেটা, সেটা যদি ফুলফিল না হয়, তাহলে তুমি ব্লাড চাইলেও দিতে পারবে না, ব্লাড সেন্টার নেবে না, তোমাকে কাউন্সেলিং করা হবে। এই ব্যাপারে আমার এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, তোমার যদি 18 বছর না হয়, আজকে ওজন যদি 45 কিলো না হয়, আজকে যদি হিমোগ্লোবিনের মাত্রা 12.5 না হয়, আপার সাইডে যদি হিমোগ্লোবিন 18-র উপরে চলে যায়, এগুলোতে হয় না। তারপরে আজকাল যে নতুন এসওপি এসছে গভর্নমেন্টের, সেখানে অনেকটা ইজি হয়ে গেছে এখন। আগে ডায়াবেটিস মানেই হতো না, কিন্তু এখন ডায়াবেটিস হলে হয়, মেডিসিন খেলে হয়, যে ইনসুলিন নিচ্ছে। এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিই আমি দর্শকদের, আবারও বলি। অনেকেই বলেছেন এর মধ্যে যে ডায়াবেটিস আছে, কি করে ব্লাড ডোনেট করব। সুগার থাকলেও ব্লাড ডোনেট করা যায়, যদি কেউ ইনসুলিন নিয়ে থাকেন তাহলে তার রক্ত নেওয়া হয় না। আদারওয়াইজ কেউ মেডিসিন নিচ্ছেন, হ্যাঁ তিনি ব্লাড দিতে। থাইরয়েডের কেসে কেউ যদি মেডিসিন নিয়ে থাকেন আর লাস্ট 8 উইকসে যদি ওনার মেডিসিন চেঞ্জ না হয়, উনিও দিতে পারছেন। আচ্ছা, থাইরয়েডের পেশেন্ট ব্লাড দিতে পারে? হ্যাঁ, যদি লাস্ট 8 উইকসে ওনার মেডিসিন চেঞ্জ না হয়, সেম মেডিসিন নিতে থাকে, এরকম নানা ধরনের ক্রাইটেরিয়া আছে। এগুলোতে মানে আগে 18 বছরের শুরু বললে কত বছর অবধি দেওয়া যায় ব্লাডটা? যদি রেগুলার আপ টু 60, যদি রেগুলার ব্লাড ডোনার হয়, যে বিগত বছরগুলোতে উনি রেগুলার দিয়ে আসছেন, তাহলে 65 অবধি উনি দিতে পারছেন। তাই? হ্যাঁ, আর রেগুলার যারা ব্লাড ডোনেট করছে, তাদের আমাদের ব্লাড প্রেশার হোক, হার্টের কেসে অনেক ব্যাপারে তারা ফিট থাকেন। এখানে মানে আমি আগে বললাম না যে রক্তদান করলে যে শুধু অন্যের কল্যাণ, সেটা না, নিজের কল্যাণ হয়। আজকে থেকে এত বছর আগে যখন কাজ শুরু করেছিলে ব্লাড নিয়ে, তখন আর এখন কি পার্থক্য দেখতে পাচ্ছ? অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, ক্রাইসিসও বাড়ছে। দেখো, সব ইন্টারলিঙ্কড। আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে যে রোগশোকগুলো ছিল না, সেগুলো আজকের দিনে আছে। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে প্রচুর ভেজাল রয়েছে। আগে মানুষ যেরকম ফিট ছিল, এরকম আজকাল শুধু জিমে যাওয়া মানে তো ফিট না। আর আমাদের আগে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, ডিজিটাল প্রভাবও রয়েছে। এর পাশাপাশি রোগ বাড়ছে, রোগ যেহেতু বাড়ছে, রক্তের চাহিদাও বাড়ছে। অ্যাওয়ারনেস বাড়লে কি হবে, তার পাশাপাশি তো ডিমান্ডসও বেড়ে চলছে না। তো আমাদের যে অ্যাওয়ারনেসগুলো, আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস মানে ব্লাড ডোনেশনের অ্যাওয়ারনেস মানে যে একটা হলে মিটিং করে সবাইকে মাইক্রোফোন নিয়ে বোঝাতে হবে, স্পিকার আনতে হবে, নট দ্যাট। তুমি যদি নিজে কনভিন্সড রক্তদানের ক্ষেত্রে, তোমার ঘরে যখন তোমার আত্মীয় স্বজনরা আসবে, বন্ধু বান্ধবরা আসবে, আড্ডা দেবে, 10 মিনিট 15 মিনিট কথা বলো না। আর রক্তদান করতে হলে কোনো মানে কেউ যদি রাজি হয়, আজকেই তুমি দেওয়াতে পারো। তোমার সঙ্গে যদি তুমি মনে করো তোমার দুই বন্ধু রাজি হচ্ছে,
তুমি এটা কোনো দিনের জন্য অপেক্ষা করতে হবে না, কালকেই তুমি নিয়ে গিয়ে দিতে পারো। দেওয়াতে পারো। আর আজকাল তো আরেকটা ট্রেন্ড হয়েছে, সেটাও খুব ভালো, বার্থডে, হ্যাঁ, অ্যানিভার্সারি, এগুলোতে সবাই সেলিব্রেট করে ব্লাড celebrate করে ডোনেশন, blood ব্লাড donation। ডোনেশন। না সেটাই ভালো লক্ষণ। বলতেছিলাম যে এই অভিজ্ঞতাটা আমার আছে, যে কাউকে বলেছি একদম ইয়াং, তাকে বলছি হয়তো যে তুই ব্লাডটা দে, ভয় পেয়ে যাচ্ছে যে না ব্লাড কখনো দিইনি, ব্লাড দিলে কি হবে, এই ভয়টা পায়, যার জন্য আমি বললাম যে ওদের জন্য একটু যদি ক্লিয়ার করো। হ্যাঁ, এরকম এরকম যারা এরকম কাউকে দেখছো যে যারা ব্লাড ডোনেট করতে ভয় পাচ্ছে, হুম, ওকে জোর করার দরকার নেই। ঠিক আছে, তোমার দিতে হবে না, চলো আমার সঙ্গে চলো, একটা রক্তদান শিবির থেকে বেরিয়ে আসি হুম। বা ব্লাড সেন্টার থেকে বেরিয়ে আসি, দেখো, দেখে যদি তোমার ভয়টা কাটে তাহলে তুমি দাও। এখানে ফোর্সের কোনো ব্যাপার না, না ফোর্স করে কাউকে দেওয়ানো যাবে না। না, তো আস্তে আস্তে এরকম ভাবে ওকে ফিজিক্যালি ওকে নিয়ে যাওয়া যেতে পারে। এখানে অনেকের ভয় কাটে, অনেকে না দেওয়ার জন্য আসে, সঙ্গে আসে, যখন দেখছে সিরিজ অফ ডোনার্সরা ব্লাড ডোনেট করছে, নিজে থেকে ব্লাড ডোনেট করে। আর ওই একটা কথা সবসময় বলা হয় না, করকে দেখো আচ্ছা লাগতা হ্যায়। তো যখন একবার দিয়ে দেবে, তারপর থেকে, এই তো সামনে ফেব্রুয়ারি আসছে, 14 ফেব্রুয়ারি, আমরা সেদিন একটা প্রত্যেকবার প্রোগ্রাম করি ভালোবেসে রক্তদান, ভালোবেসে রক্তদান। কাপলসদেরকে নিয়ে আমরা এনকারেজ করি, নিয়ে আসে, দুজন আসে, যদি মেয়েটির হিমোগ্লোবিন ঠিকঠাক থাকে দুজনেই দিচ্ছে, না হলে বাহ। ছেলেটি দিচ্ছে, মেয়েটি পাশে দাঁড়াচ্ছে। তো এরকম নানা কনসেপ্ট, ক্রিয়েটিভ কনসেপ্ট অ্যাড করতে হবে। আর 20 বছর আগে যেভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতো, ওইভাবে সব ছেলেমেয়েদেরকে বা যারা রক্তদানের টার্গেট, এদেরকে বসিয়ে লেকচার দিলে হবে না, ওদের সঙ্গে ইন্টারেক্ট করতে হবে, আজকের যুগ যা চাইছে ওইভাবে বলতে হবে, আজকের জেনারেশন যাদের মনে যে উচ্ছ্বাস, ওই উচ্ছ্বাসকে টাচ করে ওকে মোটিভেট করতে হবে। বুঝলাম, মানে যুগের সাথে সাথে তোমাকে চলতে হবে, হ্যাঁ, তুমি হ্যাঁ, আগের মতো হ্যাঁ। করে কাজ করলে না, এখন আর না, চলবে না। না, চলবে তো না। তুমি কি মনে করো যে যেভাবে এখন রক্তদান হচ্ছে, যেভাবে চলছে এখন, আমরা মোটামুটি যে স্কেয়ারসিটিটা আছে সেটা ফুলফিল হয়ে যায়? না, দেখো, স্কেয়ারসিটি, ব্লাড, মানে ব্লাডের যে ক্রাইসিস, এটার স্কেয়ারসিটি ফুলফিল হওয়াটা ভীষণ কঠিন ব্যাপার। আজ ভারতবর্ষে গুজরাট, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, এগুলো স্টেটে যেরকম অ্যাওয়ারনেস, রক্তদান শিবির মানে রক্তদান উৎসব, ওরা রক্তদান উৎসব করে। আমি লাস্ট ইয়ারও বোলপুর গেছিলাম একটা ন্যাশনাল কনফারেন্সে, ওদের ঢল নামে উৎসব, মানে ওদের ক্যাম্প মানে 500 ডোনার্স, 1000 ডোনার্স, এরকম। আমাদের নিয়ারেস্ট স্টেট মিজোরামে যখন রক্তদান শিবির হয়, তখন যে লাইন থাকে, লাইন দেখে মনে হবে এটা কোনো রেশনের লাইন বা অরুণোদয়ের লাইন, এরকম মনে হবে। কিন্তু হ্যাঁ, ওরা ক্যাম্প সহজে করে না, যেদিন করবে ওরা ক্যাম্প, 1000 ডোনার্স। তা আমি বললাম পশ্চিমবঙ্গে আমি দেখেছি এরকম। তো এই তবুও স্কেয়ারসিটি কিন্তু মিট আপ হচ্ছে না, লোকে রক্ত চায়। তো আমরা যত বেশি অ্যাওয়ারনেস করতে থাকবো, তত বেশি মানুষের। আর এই যে কথাটা খুব সহজভাবে স্কেয়ারসিটি মিট আপ করা যেতে পারে, এই যে বললাম, ছেলে যদি বুঝে নেয় যে আমার বাবাকে আমি রক্ত দিতে হবে। প্রত্যেকটা ফ্যামিলিতে যদি আমরা ভাবি যে আমার ফ্যামিলিতে যখন রক্তের দরকার হবে, আমার ফ্যামিলি থেকে ডোনেট করবে, তাহলে তো আর রক্তের স্কেয়ারসিটি থাকে না। সত্যি। হ্যাঁ, এই জায়গাটা আরো বেশি হয়তো আমাদের একটু, শুধু শিবির করার জন্য অ্যাওয়ারনেস নট দ্যাট, প্র্যাকটিক্যালি আমাদের এই যে সামাজিক সমস্যাটা, এই ক্রাইসিসটা, এটা মিট আপ করতে হলে ফ্যামিলি টু ফ্যামিলি করতে হবে। সব্যসাচীর কথাটা আমি আশা করি আমি এবং আপনারা যারা দেখছেন তারা সবাই একটু ভাববো যে আমার পরিবারের রক্তটা যদি আমি আমার পরিবার থেকে ডোনেট করি তাহলে কি বেশি ভালো না? কাজে আমার মনে হয় এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা অনুষ্ঠানের একটা ছোট্ট এক্সাম্পল বলেছি আমরা, হ্যাঁ, আমি সময় নিচ্ছি না। না, নিশ্চয়ই এটা খুব জরুরি। আজকে একটা পরিবারে এক মেয়ের বা ছেলের বিয়ে হলো, সেই বিয়ের নিমন্ত্রণ লিস্টে 1000 লোককে খাওয়ানো হলো। 1 বছর বা 2 বছর পর যদি প্রেগনেন্ট ওই মেয়ে বা ছেলের বউ হয়, ওই 1000 থেকে একজন মানুষ যদি ব্লাড ডোনার হিসেবে পাওয়া না যায়, তাহলে এরা কিসের আত্মীয়? না, সত্যি এটা সত্যি, একদম সত্যি কথা। কথাটা হয়তো শুনলে আমার দর্শকরাও হয়তো খারাপ পেতে পারেন, কিন্তু এটা খুব বাস্তব সত্য যে আমি যদি আমার নিজের, যে আমার ঘরের লোক, তাকে আমি রক্ত দিতে না পারি, তাহলে সত্যি এটা আমাদেরই লজ্জা। আমরা আশা করব যে আমরা রক্তদান নিয়ে অনেকটা কথা সব্যসাচীর কাছ থেকে জানলাম, জেনে ভালো লাগলো। আমার মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে আরও অনেকেই এই ব্যাপারে উদ্বুদ্ধ হবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যাবার আগে সব্যসাচীর কাছে আরও একটি কবিতা শুনতে চাই। এই কবিতার মাধ্যমে আমরা
সেটা তোমার নিজের লেখা হতে পারে, যে কোনো কারোর হতে পারে। এবং এই কবিতার মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। নিজের লেখাই বলছি, কবিতা দিয়ে শেষ করব। হুম। আবারও এনকেটিভি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে সামিল করার জন্য, তোমাকেও এত ভালো আলাপচারিতার জন্য। তোমাকে অনেক আহ, ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বলছি, ঝর্ণা জলে লুণ্ঠিত করে আমায় শীতল খাঁচায় রেখেছ আবদ্ধ। ভবিষ্যৎগামী দিনগুলিও হাতছানি দিয়ে বলছে ধন্য এই সহসা পরিচয়। এই মুহূর্তকে সাক্ষী রেখে লিখে যাব কবিতা আবার শোনানোর জন্য। তোমরা শুনে যাবে, পড়ে যাবে, আবারও আমায় শোনানোর জন্য। আবার রাত হবে, আমি তুলে নেব আমার সচেতন কলম, ঢেলে দেব আমার অন্তঃসত্ত্বার সমস্ত অমৃত সুধা। তোমরা সাজিয়ে রেখো বন্ধ ঠোঁটগুলো আগামী কবিতা পড়ার জন্য। ধন্যবাদ।